মৃত্যুর পর একজন মা কি সত্যই ফিরে আসে? জানো মামুদিদা, কালকেই মা এসেছিল আমার স্বপ্নে, হাত ধরে আমাকে বেড়াতে নিয়ে গেল। মা, আর কি দেখা হবে না তোমার সঙ্গে মা? মা, মা। শরীরের দেখা না হলেও আমার বিদেহী সত্তা তার সবটুকু শুভকামনা দিয়ে ফিরে থাকবে তোদের, ফিরে থাকবে। প্রতি শনিবারের শিহরণ অনুষ্ঠানে আপনারা শুনতে পাবেন রোমহর্ষক গল্পের শিহরণ জাগানো নাটক। আজকের নিবেদন অপার্থিব। ডক্টরের টানা 8টা দিন হয়ে গেল বউ একইভাবে নার্সিংহোমের কেবিনে নিশ্চুপ হয়ে শুয়ে আছে। ক্রমশ কেমন যেন নিতিয়ে পড়ছে আমার মেয়েটা। ভালো করে কথা বলার শক্তিটুকু আর নেই। দুশ্চিন্তায় আমি শেষ হয়ে যাচ্ছি ডক্টর। আমি বুঝতে পারছি আপনার মনের অবস্থা মিস্টার চ্যাটার্জি। এই নিয়ে 3বার মৌ আমার নার্সিং হোমে এলো। প্রত্যেকবারই জ্বর 103 ডিগ্রির ওপর। কড়া অ্যান্টিবায়োটিক দিয়ে 2বারই 7 দিনের মধ্যে সুস্থ করা গেছে। তখনও এতটা নির্জীব হয়ে যায়নি। হাসতো, কত কথা বলতো আমার সঙ্গে। ওর স্কুলের কথা, বন্ধুদের কথা, মৃত মায়ের কথা। ওর মনের সবটুকু জুড়ে আছে ওর মা। বলতো স্বপ্নে নাকি প্রায় প্রতি রাত্রি কথা হয় ওর মায়ের সঙ্গে। কোমল কিশোরী মনের হ্যালুসিনেশন। কিন্তু এবারে রাউন্ডে গেলেই শুধু ক্লান্ত চোখ দুটো মিলে আমার দিকে তাকায়, তারপর আবার চোখ বন্ধ করে ফেলে, কোনো কথা বলে না। কি হবে ডক্টর? আমার মেয়েটাকে কেউ সুস্থ করে বাড়ি নিয়ে যেতে পারবো না? ও ছাড়া আমার যে আর কেউ নেই ডক্টর, কিচ্ছু নেই। 2 বছর আগে ওর মা চলে যাওয়ার পর থেকে শুধু অফিসের সময়টুকু ছাড়া জানেন আমি আর বের হই না বাড়ি থেকে। সারাক্ষণ ওকে আগলে রাখি। ওর কিছু হয়ে গেলে মিস্টার চ্যাটার্জি, এখনই এত হতাশ হবেন না। আগামীকালই আমরা একটা মেডিকেল বোর্ড বসাবো। অনকোলজিস্ট ডক্টর সিদ্ধার্থ বসুকে আমি স্পেশালি ইনভাইট করে আছি। এই বোর্ড মিটিংয়ে উনি থাকবেন। একটা ওয়ে আউট তো বের আমাদের করতেই হবে। অনকোলজিস্ট? তবে কি মমির ক্যান্সার? আহা মিস্টার চ্যাটার্জি, কেন এসব ভাবছেন আপনি? একদম না। শুধু আমাদের সব দিকগুলো খতিয়ে দেখা দরকার। ম্যালেরিয়া, ডেঙ্গু সব টেস্টই করা হয়ে গেছে। এমনকি ওয়েডেল টেস্টও করা হয়েছে টাইফয়েড সন্দেহ করে, কিন্তু সব রিপোর্টই নেগেটিভ। তাই টিউবারকুলোসিস আর কার্সিনোমার সম্ভাবনাকেও অস্বীকার করা যাচ্ছে না। আসলে জ্বর তো কোনো রোগ নয় মিস্টার চ্যাটার্জি, রোগের উপসর্গ মাত্র। তাই ওকে ডক্টর, প্লিজ ট্রাই ইউর লেভেল বেস্ট। শিওর মিস্টার চ্যাটার্জি, আমাদের সর্বশক্তি নিয়োগ করে আমরা মৌকে সুস্থ করে তোলার আপ্রাণ চেষ্টা করব। বাকিটা তো ঈশ্বরের হাতে। একটু কিছু খাও খোকা বাবু, সেই সকালে চাটুকু মুখে দিয়ে বেরিয়েছ। সারাদিন তো কাটিয়ে এলে হাসপাতালে, চোখ মুখ শুকিয়ে গেছে একেবারে। এই কদিনে কেমন কালি পড়েছে চোখে। মুখে ভালো করে তোলার জন্য তোমাকে তো সুস্থ থাকতে হবে। জানি মালদা মাসি, তো মুখ দিয়ে খাবার নামবে না আমার। জানো জ্বরটা এখনো ছাড়েনি গো। ও আগে একটু সুস্থ হয়ে উঠুক। না, খেতে তোমাকে হবে, আমি বলছি। মাসি, 40 বছর আছি তোমাদের বাড়িতে, ভুলেই গেছি বরিশালের ভিটের কথা। বহুমণি চলে যাবার আগে বলে গেছিল, মানদা জয়কে তুমি নিজের ছেলের মতো দেখো। সে তুমি আমাকে যাই ভাবো, মাসি বলে তুমি ডাকলেও
আমি মনে মনে তোমার মাই, খোকা বাবু। মৌ দিদি ভাইয়ের জন্য আমার বুকটা কি ফেটে যাচ্ছে না? ঋতুমা বুকের ক্যান্সারে অকালে চলে গেল, 12 বছরের মেয়েকে ছেড়ে, তোমাকে ছেড়ে। আর আমি আরো আষ্টে পিষ্টে বাধা পড়ে গেলুম মায়ার বাঁধনে। সকাল সন্ধে তার আমার কাছে প্রার্থনা করি, মানত করি মায়ের কাছে, মৌ দিদি সুস্থ হলে আমি বুক ছিঁড়ে রক্ত দেব মাকে, যেমন দিয়েছিলাম তোমার জন্য 13 বছর আগে। এবার খেয়ে নাও। দাও, কি দেবে? একটা কথা মনে করে মাঝে মাঝে বুকটা কেঁপে ওঠে আমার। কি মানত মাসি? না বাবা, কিচ্ছু না। ও বুড়ো মানুষের সব কথা ধরতে নেই, কি বলতে কি বলে ফেলি। মাসি, তোমার তোমার যা মনে হয় তোমার এই ছেলের কাছে নির্দ্বিধায় খুলে বলো মাসি। মৌ দিদি ভাই মাঝে মাঝে আমাকে বলতো, জানো জানো মানুদিদা, কালকেই মা এসেছিল আমার স্বপ্নে, হাত ধরে আমাকে বেড়াতে নিয়ে গেল। কি সুন্দর একটা জায়গায়, জানো, কত কত ফুল সেখানে ফুটে আছে, আর আর কি আশ্চর্য সুগন্ধ তাদের। কত নাম না জানা পাখির ডাক শুনতে পাচ্ছিলাম। আর একটা নদী যেন কেমন নিজের মনে কুলকুল করে বয়ে যাচ্ছে। আমি স্বপ্নের মাঝেই মাকে বললাম, জানো, আমাকে এমন করে মাঝে মাঝেই হাত ধরে ওই অজানা দেশে বেড়াতে নিয়ে যাবে মা? মা বলল, যাব মা, যতদিন এই ভিন দেশের বাসিন্দা আমি থাকব, মনে মনে বেড়াতে আনবো তোমাকে। তারপর যেদিন তুমি আরো অনেক বড় হবে, বর এসে নিয়ে যাবে তোমাকে, সেদিন। কি সেদিন মা? সেদিন তোমার বাবা সঙ্গী হবে আমার এই অন্য লোকে। আমি যে সেই দিনটার পথ চেয়ে আছি মাগো। তোমার বাবা যে আমাকে ছেড়ে বড় একলা হয়ে গেছে। ভোর হয়ে আসছে মৌসুনা, এবার যে তোমাকে ফিরে যেতে হবে তোমার ঘুমন্ত শরীরে। আচ্ছা মা, এই সুন্দর নদীটার নাম কি মা? বৈতরণী মা, বৈতরণী, বৈতরণী। আমার তাই ভয় হয়। খোকা বাবু, ঋতুমার জন্য মৌ অসুস্থ হয়ে পড়ছে না তো? না মাসি, না না, তা তা অসম্ভব। আর বউয়ের মুখেই তো শুনলে ঋতুর স্বপ্নে জানানো আকুল ইচ্ছের কথা। আর কি জানো মাসি, মারণ ব্যাধির যন্ত্রণায় ছটফট করতে করতেও ঋতু যে আমাকে বলেছিল, তোমাকে ছেড়ে, আমার সাধের সংসার ছেড়ে চলে যাওয়ার যন্ত্রণা রোগের যন্ত্রণার চেয়েও অনেক বেশি জয়। ঋতু, মৌকে আমি বড় করে যেতে পারলাম না। তুমি তুমি মা আর বাবার ভূমিকা নিয়ে আঁকলে রেখো, ওকে ভালো রেখো। আমার আশীর্বাদ আমার মিষ্টি মেয়েটাকে সারাক্ষণ ঘিরে রাখবে। তাই যেন হয় তারা মা, তাই যেন হয়। দিদি ভাই আমার আবার যেন সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে। মাগো, তাই যেন হয়। দাদুর বড় প্রিয় গ্র্যান্ডফাদার ক্লকটা এখনো সমানে সচল হয়ে সময় জানান দিয়ে চলেছে। রাত 12টা, ক্লান্তিতে আমার দু চোখের পাতা ভারী হয়ে এলেও ঘুম আসছে না কিছুতে। জানি না
আমি জানি না কাল সকালে গিয়ে কেমন দেখবো আমার বৌমাকে। ও কাল সুস্থ হয়ে যাবে জয়, যাবি। ঘরের মধ্যে ঋতুর প্রিয় পারফিউম মনেটির মিষ্টি গন্ধ, আর বাতাসে ভেসে আসছে আমার পরম প্রিয় বানবীর সেই অতি চেনা কণ্ঠস্বর। তুমি কোথায় ঋতু, কোথায়? তোমার সত্তার গভীরে হু হু করে বয়ে চলা বাতাসে আর এক অন্য লোকে আমার আনাগোনা জয়। থিত হতে তো দিচ্ছ না তুমি, আর তোমার অপার ভালোবাসা। ঋতু, তুমি আমার কাছে আছো, কিন্তু শুনেছি তো 1 বছর পেরিয়ে গেলে পুনর্জন্ম হয় মানুষের। ঠিক শুনেছ জয়, কিন্তু প্রকৃত সতী এও স্ত্রী নারী তার ব্যতিক্রম। প্রকৃত সতী এও স্ত্রী মানে? শুধু শরীরী ভাবে বিবাহের আগে পর্যন্ত কুমারী থাকলেই কোনো মেয়ে সেই সতীত্বের শক্তি পায় না জয়। মনে তিলার্ধ মুহূর্তের জন্যে অন্য পুরুষের ভাবনা এলেও সেই নারী আর যথার্থ সতী থাকে না। মনের কামনায় সিক্ত করে শরীরকে কাম রসে, সে তো সঙ্গমেরই নামান্তর। কিন্তু তুমি প্রথম ঋতুমতী হওয়ার শোণিত স্রাবের আগে আমার মনে অনুরাগের আবির ছড়িয়ে তুমি এসেছো আমার জীবনে, জয় করে নিয়েছ আজীবন আমরণের জন্য আমার সর্বসত্তা, সমস্ত অনুভূতিকে, আর নিজেও একনিষ্ঠ থেকেছ সেই সুগভীর সম্পর্কে। তাই আমাদের দাম্পত্যের গ্রন্থি অবিচ্ছেদ্য, অবিনশ্বর, জন্ম জন্মান্তরের। তোমার জীবনাবসানের পরই তাই প্রকৃত মুক্তি আমার প্রেতাবস্থা থেকে, আবার তখন নতুন জন্ম আমাদের অদৃষ্টের নির্মমতায় যা কিছু না পাওয়া থেকে গেল, অকালে চলে যেতে হলো আমাকে। সেই সব অপূর্ণ আকাঙ্ক্ষার হয়তো পরিতৃপ্তি ঘটবে আমার সেই নবজন্মে। ঋতু, আমি তোমাকে তবে দেখতে পাই না কেন? কাছে আসো না কেন আমার? মৃত্যুর পর যতদিন যায় কায়াধারণের অনেক শক্তি তত হয়ে যায় ক্ষীণ থেকে ক্ষীণতর জয়। তখন শুধু নির্ভর অস্তিত্ব নিয়ে নিরাকার বাতাসে ভেসে থাকা। তবু আজ একবারের জন্যে হলেও প্রেতজনীর সর্বশক্তি দিয়ে আমাকে সেই দুঃসাধ্যকে সম্ভব করে তুলতে হবে। মায়ের মঙ্গল স্পর্শই যে পারে সর্বব্যাধিকে সংহার করতে। আমি আসি জয়, আমি আসি। আসুন মিস্টার চ্যাটার্জি, প্রথমেই সুখবরটা দিই। মেডিকেল বোর্ড বসানোর আগেই মিরাকল। কাল ভোর রাত থেকে আপনার মেয়ের জ্বর একেবারে রেমিশন হয়ে গেছে। নাও এন্টায়ারলি নর্মাল টেম্পারেচার। রাতেই নার্স জ্বর দেখেছিল, বুঝলেন, 104। কিন্তু তারপরেই এই আশ্চর্য অঘটন। স্বস্তির নিঃশ্বাস ফেলেছি আমরা। মেডিকেল সায়েন্স আজও অনেক কিছু কারণ ব্যাখ্যা করতে পারে না মিস্টার চ্যাটার্জি। আপনি মৌয়ের কেবিনে যান, ও আজ উঠে বসে নিজের হাতে ব্রেকফাস্ট করেছে। আমি মর্নিং রাউন্ডে যেতেই আগের মতো অনেক গল্প করলো আমার সঙ্গে। ও ভালো কথা, আজ খুব ভোরে কি পেশেন্ট পার্টি, আপনাদের কোনো রিলেটিভ এসেছিলেন ভিজিট করতে? ইনফ্যাক্ট আমার নার্সিং হোমে এই কেবিনের ক্ষেত্রে তো কোনো
টাইম বার নেই। সিস্টার বললেন মৌয়ের মাথা কোলে নিয়ে বসেছিলেন এক ভদ্র মহিলা। নার্স স্যার তাই তখন ভেতরে ঢোকেননি, প্রাইভেসি ব্রেক করে। আশ্চর্য, অত ভোরে নার্সিং হোমে আসার মতো আমাদের তো কোনো আত্মীয় পরিচয় নেই ডক্টর। কি জানি, তাহলে হয়তো সিস্টার ঘুম চোখে ভুল করেছে। পাশের কেবিনেও তো মৌয়ের বয়সী বছর 15 মেয়ে ভর্তি আছে, অ্যাপেন্ডিসাইটিস অপারেশন হবে। ডক্টর দাশগুপ্তর পেশেন্ট, ভুল করে হয়তো ওই কেবিনেই চলে গিয়েছিলেন সিস্টার। এনিওয়ে, আপনি চাইলে আজই আপনি মৌকে বাড়ি নিয়ে যেতে পারেন। আমি ডিসচার্জ সার্টিফিকেট লিখে দিচ্ছি, তবে প্রপারলি টেক কেয়ার। সময় মতো যেন ওষুধগুলো খাওয়ানো হয়। অ্যাটলিস্ট নেক্সট 15 days she will be under observation. ও বাবা, এসো বাবা এসো, আমি সকাল থেকেই অপেক্ষা করে আছি। এখন আর আমার একটুও জ্বর নেই, একদম ভালো হয়ে গেছি। জানো বাবা, কাল ভোর রাতে মা এসেছিল গো, স্বপ্নে নয়। আমি তখন প্রচন্ড মাথার যন্ত্রণায় ছটফট করছি। মা এসে বসলো আমার কাছে, আমার মাথাটা কোলে টেনে নিয়ে নরম ঠান্ডা হাতটা বুলিয়ে দিতে লাগলো আমার মাথার উপর। ওহ, কি শান্তি, কি স্বস্তি। জানো জানো বাবা, মা বলল, মা এখন একটু ভালো লাগছে? খুব ভালো লাগছে মা, খুব ভালো লাগছে। মনে হচ্ছে আমি একদম ভালো হয়ে গেছি, সব কষ্ট আমার চলে গেছে। এমন করে তুমি রোজ কেন আমার কাছে আসো না মা? আসতে যে পারি না মা, মায়া শরীর ধারণ যে বড্ড কঠিন, বড্ড কষ্টের। তবু আজ তোকে বাঁচাতে প্রেতজনীর সমস্ত শক্তি সংহত করে কিছুটা সময়ের জন্য প্রকট হয়েছি আমি। মারক গ্রহের প্রকোপে যে মৃত্যুর বলয় তোকে ঘিরে ধরেছিল, তাকে আমি আমার সর্বশক্তি দিয়ে দূরে সরিয়ে দিলাম। তোর সপ্তম ভাবের অধিপতি শনির কবল থেকে এখন মুক্ত তুই মা। বাবা এলে বাড়ি ফিরে যাস, মানদা মাসি আর বাবাকে নিয়ে খুব ভালো থাকিস মা। আর একটা কথা, প্রতি শনিবার সকালে স্নান করে আমাদের বটতলার বড় ঠাকুরের মন্দিরে নীল অপরাজিতার মালা দিয়ে প্রণাম করে আসিস। তার কোপ ক্রমে প্রশমিত হবে। আমি এবার আসি মা, আর পারছি না দেহ ধারণ করে থাকতে। খুব কষ্ট হচ্ছে রে মা, খুব কষ্ট হচ্ছে। ভোরের আলো এবার ফুটে উঠছে, পাখি ডাকছে দূরের কোনো গাছে। আসি মা। মা, আর কি দেখা হবে না তোমার সঙ্গে মা? মা, মা। শরীরের দেখা না হলেও আমার বিদেহী সত্তা তার সবটুকু শুভকামনা দিয়ে ঘিরে থাকবে, তোদের ঘিরে থাকবে। আসি মা, আসি, আসি। আমি জানি মৌ, তোর মা কালকে আমাকেও সব বলে গেছে। তুই একটু অপেক্ষা কর মা, আমি সমস্ত ফর্মালিটিস কমপ্লিট করে আসছি। আজই তোকে আমি বাড়ি নিয়ে যাব।
ঋতুর ভালোবাসাকে সম্বল করে নতুন করে আমরা বাঁচব। তোর মা সারাক্ষণ ঘিরে থাকবে আমাদের। বাবা, হ্যাঁ রে মা, এই অপার্থিব অনুভবে যে আমাদের ভালো থাকার, আমাদের বেঁচে থাকার একমাত্র অবলম্বন। বউ, আমরা তোর মাকে ঘিরে আমাদের মনের মধ্যে তোর মাকে অক্ষয় আসনে বসিয়ে রেখে জীবনের বাকি পথটা হেঁটে যাব। অপার্থিব নাটক নির্দেশনা দেবাশিস পাল, চরিত্রায়নে স্বাগতা পাল, জীবেশ ভট্টাচার্য, সুস্মিতা চক্রবর্তী, সঞ্চয়িতা নাগ এবং দেবাশিস পাল। নমস্কার, বাকশ্রুতি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি সতীনাথ মুখোপাধ্যায় সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত জানাচ্ছি। আমাদের প্রতিটি নাটকের প্রয়োগ পরিকল্পনায় রয়েছেন দেবাশিস পাল। শব্দগ্রহণ স্টুডিও আবহ, যন্ত্রানুষঙ্গ সুব্রত বাবু মুখোপাধ্যায়, আবহ নির্দেশনা সন্দীপ দে, গ্রাফিক্স পরিকল্পনা ও প্রচার ভাবনায় রয়েছেন ড্রিম রিড কোম্পানি, প্রীতি বিশ্বাস পাল এবং ডক্টর দীপায়ন পাল। প্রধান উপদেষ্টা সতীনাথ মুখোপাধ্যায়, কাজল সুর এবং জীবেশ ভট্টাচার্য। আপনারাও আপনাদের লেখা কোনো ভৌতিক গল্প, কোনো নাটক কিংবা অভিজ্ঞতার কথা আমাদের লিখে পাঠাতে পারেন। মনোনীত রচনা লেখকের নাম সহ প্রচারিত হবে শনিবারের শিহরণ অনুষ্ঠানে। মতামত ও রচনা পাঠানোর ঠিকানা শনিবারের শিহরণ, প্রযত্নে দেবাশিস পাল ও স্বাগতা পাল, 37 নম্বর অখিল মিস্ত্রি লেন, কলকাতা 7,00,009। চলভাস 9830386953 এবং 9830386952। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবার অনুরোধ জানাচ্ছি। শনিবারের শিহরণের এবার নতুন সংযোজন, রোমাঞ্চকর গল্প পাঠ, বুধবারের ভুতুরে কথা। খুব শীঘ্রই আসছি আমরা এক ব্যাগ ভূতের গল্প নিয়ে। অপেক্ষায় থাকুন ও শুনতে থাকুন বাকশ্রুতি ইউটিউব চ্যানেল। আজকের মতো বিদায় নিচ্ছি। আবার আসব আগামী শনিবার বাকশ্রুতির শনিবারের শিহরণ অনুষ্ঠানে এমনই এক রোমাঞ্চকর নাটকের সম্ভার নিয়ে। নমস্কার।